আমরা সুদীপ্ত ওর সাথে আবার কথা বলছি, কারণ আমরা দুজনে একটা ব্যাপার নিয়ে লিখি, সেটা হচ্ছে বাঙালি স্কিলিং কী করে হবে। আর এটা এখন অনেক বেশি ইম্পর্ট্যান্ট, কারণ এখন এই সরকার অলরেডি প্রথম এক মাস যা ব্যাট করছে, পরিষ্কার বোঝা যাচ্ছে যে প্রচুর ইন্ডাস্ট্রি আসছে, তো লোকজনের এক্সপেকটেশন হবে যে বাঙালি ছেলেরা এখানে চাকরি পাবে, যেহেতু শিল্প আসছে। কিন্তু আমিও জানি, উনিও জানেন যে চাকরি পাবে না বাঙালি ছেলেপেলেরা, কারণ যে চাকরি হবে হয়তো সেলসে হচ্ছে, বা কোনো অপারেশনে হচ্ছে, বা ইঞ্জিনিয়ারিংয়ে হচ্ছে। এবং অধিকাংশ বাঙালি যেভাবে অ্যাকচুয়ালি ওই স্কুল সার্ভিস কমিশন এসএসসির লুপে পড়ে গেছে, তাতে কিন্তু স্কিল ডেভেলপমেন্ট কিছু হয়নি। তো ন্যাচারালি আমার প্রশ্ন সুদীপ্তবাবুর কাছে যে এই ব্যাপারে বিজেপি কোনো চিন্তাভাবনা করবে কি না, যে কী করে, কারণ আলটিমেটলি একটা সার্টেন স্টেজ লোকে বিজেপিও বোঝে না, সিপিএমও বোঝে না, বোঝে চাকরি পাবে কি না, রাইট? তো সেইটা কী ভাবছে আপনি বলুন। প্রথম কথা দেখুন, আমাদের যুগটা বলি, আমরা কিন্তু আবার বলি, আমরা যে সময় পাস করেছি সে সময় ভারতবর্ষ চেঞ্জ হয়েছে। আপনার মনে আছে 1994-এ হঠাৎ টিসিএস ঢুকলো, তার আগে লোকে জানতো না টিসিএস খায় না মাথায় দেয়। টিসিএস ইনফোসিস সবই, মানে হ্যাঁ, মানে যখন ওরা আমাদের সফটওয়্যার, ক্যাম্পাসে আসতো জানতেন যাদবপুর, কেউ জানতো না, কেউ জানতো না এরা কী কাজ করবে, এবং এরা ছেলেপুলে নিয়ে গেল, অঙ্ক টেস্ট নিয়ে চলে গেল, ইঞ্জিনিয়ারিংয়ের টেস্টও নেয়নি। তারা শিখিয়ে দিয়েছে কাজটা কী করে হয়। এবার এটা একটা হ্যাবিট হয়ে গেছে বহুদিনের, যে জন্য এবার যেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে, যেহেতু গত 30 বছর কোর সেক্টরে আমাদের ইন্ডিয়াতে কাজ হয়নি, যে সবই আইটিতে ম্যানুফ্যাকচার গেছে, সিভিল সবাই আইটিতে গেছে, এবং যে জন্য ছেলেপুলেরা ক্লাস করতো না, শিখতো না। ক্লাসে প্র্যাকটিক্যাল যে ক্লাসগুলো হয় সেই প্র্যাকটিক্যাল ক্লাসগুলো শিখতো না। আরেকটা জিনিস হচ্ছে, আমি প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ তো ছেড়ে দিলাম, ইভেন যাদবপুর বা এটসেট্রা এইসব জায়গায় সেই পুরোনো দিনে যে ল্যাবগুলো হতো, যে টেস্টিংগুলো উঠে হতো, গেছে। সেম টেস্টিংগুলো, যে টেস্টিংগুলো আজকের দিনে আর হয় না, সেই ধরনের টেস্টিং হয়। প্রথম কথা হচ্ছে যে আপনি যে স্কিলিংয়ের কথা বলছেন, ফার্স্ট এখানকার যে ইঞ্জিনিয়ারিং কলেজগুলো আছে তাদের কিন্তু এলএনটি বা এটসেট্রা, যারা নাকি বিগেস্ট ফার্ম যারা, বা ইঞ্জিনিয়ারিং বা ধরুন জি সিমেন্স, এদের সঙ্গে কথা বলে ল্যাবে কি ল্যাব করাতে হবে 4 বছর, সেটাকে ফার্স্ট এদের কিন্তু মানে ঠিক করতে হবে। এবং না, আমি আর একটা জিনিস বলি, যেটা মানে অ্যাকচুয়ালি আমি ফিনল্যান্ডে দেখেছি, ইউএসএতে খুব লাইট আছে, যে ধরুন চাকরি তো শুধু ইঞ্জিনিয়ারিং হয় তা তো না, চাকরি কমার্সেও বলছি আমি, হ্যাঁ। বিজনেসে হয়, বিজনেস কমিউনিকেশনে হয়। তো আমাদের যেমন একটা ইউএসএতে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে যেটা অ্যাকচুয়ালি আপনাদের এনএপি 2020-এর সাথে খুব অ্যালাইন, যে এখানে মিডল স্কুলে 6, 7, 8-এর হ্যাঁ 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 অ্যাকচুয়ালি খুব ইন্টারেস্টিং, হাই স্কুলে করে না কিন্তু মিডল স্কুলে করে, হ্যাঁ। যে একটা ছেলে যদি ইঞ্জিনিয়ারিং ভালো লাগে, বা ম্যানেজমেন্ট ভালো লাগে, বা বিজনেস ভালো লাগে, তাদের প্র্যাকটিক্যাল অনেকগুলো কোর্স নিতে হয়। তাতে শেয়ার মার্কেট থেকে শুরু করে ওয়ার্কশপ প্র্যাকটিস, আপনি যেটা বললেন, একদম প্রতিটা স্কুলেই ওয়ার্কশপ তৈরি করা থাকে, ওয়ার্কশপ প্র্যাকটিস, বিজনেস প্র্যাকটিস। এবং তাদেরকে বলা হয় যে একটা লোকাল ইন্ডাস্ট্রির সাথে, যেটা অ্যাকচুয়ালি আপনাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও চাইছেন, যে তারা মিডল স্কুল থেকে একটা না একটা কিছু প্র্যাকটিক্যাল বিজনেসে গিয়ে শিখবে। সেইটা কি আপনার মনে হয়? দেখুন, এই জিনিসটা আপনি মিডল স্কুল তো দূরের কথা, এতদিন পর্যন্ত ইভেন ইঞ্জিনিয়ারিং বা পোস্ট গ্রাজুয়েশন ছিল না, না, কারণ একদম লোকাল ছিল। ইন্ডাস্ট্রি নেই। নেই, রাইট। কিন্তু এখন যেটা আগামী কয়েক বছরে আসছে, প্রথম কথা এখানে একটা পোর্ট হবে খুব শিগগিরই। মানে আমার আগে থেকে পোর্ট হবে, তার সঙ্গে বেশ কিছু রেলওয়ে ফ্রেট করিডোর আসছে, মেট্রো রেল আসছে। এর ফলে হচ্ছে কি, ধরুন ইলেকট্রনিক্স, মেকানিক্যাল এটসেট্রা, এই ইন্ডাস্ট্রিগুলো, এবং সবচেয়ে বড় এর যে এন্ড প্রোডাক্ট যেটা, যেখানে এরা যাওয়ার চেষ্টা করছে, সেটা হলো কলকাতাকে একটা এক্সপোর্ট হাব হিসাবে হ্যাঁ, না, সিঙ্গাপুর বা এটা হংকংয়ের তো বল। এটা তো হবে, তাহলে কিন্তু কমার্স শিখতে হবে। প্রশ্ন হচ্ছে যে বাঙালি ছেলেগুলো তো চাকরি পাবে না, স্কিল না থাকলে তো কেউ নেবে না, হ্যাঁ, লোকাল না, ছেলেগুলো তো এখনো কেউ নেবে স্কিল না। নেই, কারণ এরা এই সুযোগটা পায়নি। কিন্তু আমার বিশ্বাস যে যে মুহূর্তে এখানে এই জিনিসটা শুরু হবে, মার্কেট কিন্তু একটা লোককে ড্রাইভ করে। আজকের একটা ছেলে ধরুন, গুজরাটের একটা ছেলে, সে ধরুন স্টক মার্কেটের কাজ শিখছে এটসেট্রা, কলকাতার একটা না, ছেলে আমি শিখছে না, গুজরাটের পরিবেশটা ব্যাপারে নেই। গুজরাটের ব্যাপারে একজন লোকজনকে বলি, গুজরাটে ইভেন আমাদের সময় আমার অনেকগুলো গুজরাটি বন্ধু ছিল আইআইটিতে, ওদের ক্লাস 9, 10-এর টাইপ রাইটিং, কমার্স, এগুলো শেখানো হতো। হুম হুম হুম। আমাদের ওয়েস্ট বেঙ্গলের সিলেবাস এসব কিছু ছিল না। ওরা কিন্তু একদম পুরো 40 বছর আগে থেকে টাইপ রাইটিং, কমার্স, এগুলো কিন্তু স্কুলেই শেখানো হয়। না, আমাদের একটা টাইমে ধরুন ফিজিক্যাল এডুকেশন বা ওয়ার্ক এডুকেশনে সাবান তৈরি, ফিনাইল তৈরি, হ্যাঁ, এগুলো আমাদের শিখিয়েছে। আমাদের করতো তো, সাবান তৈরি, ফিনাইল তৈরি করতো। আমরা তখন ভাবতাম ওগুলো ফর ফান, এখন বুঝি যে ওগুলোই দরকার ছিল। ওগুলোই দরকার ছিল, এবং এগুলো এখন তো উঠে গেছে ওসব, এখন তো এখন তো উঠে গেছে। উঠেই গেছে বোধ হয়। এবং তার সঙ্গে ফিজিক্যাল এডুকেশনও দরকার, কারণ ফিটনেসের অভাব আছে। হ্যাঁ, কিন্তু এবং সেটা তো ইভেন আমি একটা প্রথমে বলি, কম্পিটিটিভ এক্সাম দিতে গেলেও ফিটনেস দরকার। না না, ওটা তো কম্পালসারি এখন ইন্ডিয়াতে অনেক জায়গায় করে দিচ্ছে। অনেক স্টার্ট আপ এখন বলে দিয়েছে মিনিমাম লেভেল ফিজিক্যাল ফিটনেস না থাকলে ওরা এমপ্লয়ি নেবে না। আই অ্যাবসলিউটলি 100% এগ্রি। যদি কেউ, ইনফ্যাক্ট আমার মধ্যে কেউ যদি 2 কিলোমিটার বা 3 কিলোমিটার যদি 1 মিনিট বা 1.5 মিনিটে না রান করতে পারে না, তাকে নেওয়া উচিত নয় কোনো কাজে। বাট আই বি ভেরি ফার্স্ট পার্সন টু সাপোর্ট দিস, এবং করছেও। ব্যাঙ্গালোরে অনেক স্টার্ট আপ সেটা করছেও একদম, বিকজ ইটস পারফরমেন্স ইজ অলওয়েজ রিলেটেড টু ফিজিক্যাল পারফরমেন্স অ্যাজ ওয়েল। কিন্তু একটা কাজের কথাই বলি, আমি ফুললি এগ্রি, ফিজিক্যাল এডুকেশন থাকা উচিত, কিন্তু স্কিলিংয়ের ক্ষেত্রে
আমার যেটা মনে হয়েছে, দেখুন আমি যেটা দেখলাম 11-12 বিভিন্ন কলেজের ছাত্রদের সাথে ইন্টারাক্ট করে বাই দ্য টাইম ওদের এইসব যেই জন্য পড়তে গিয়ে নিটের জন্য পড়তে গিয়ে তারপর নিট না পেয়ে 95% তো পায় না, জিভ বেরিয়ে যাচ্ছে। তারপর জীবনে কি কোনো কিছু করার মানে প্রেম করার ইচ্ছেটাও হারিয়ে ফেলছে। এদেরকে কী পড়াবেন? যার প্রেম করার ইচ্ছে চলে গেছে তাকে আপনি কোনো স্কিলিংই করাতে পারবেন না। আমি কি খুব দায়িত্ব নিয়ে বলছি, কারণ আমি কলকাতায় স্কিলিংয়ের একটা শুরু করেছিলাম ইনিশিয়েটিভ ক্র্যাকিং আইটি জবস বলে। তাতে সেখানে স্কিল করাতে গিয়ে বুঝেছি যে এদের দম বেরিয়ে গেছে বাই দ্য টাইম, মানে এটা পুরো এডুকেশন সিস্টেমটাই ডিফাঙ্ক্ট হয়ে গেছে। দেখুন একটা জিনিস, যে এই যে ছাত্ররা সব যেই বা নিট ছাড়া আর কোনো কিছু ভাবছে না, তার কারণ এখানে বিজনেসটা ছিল না। আগামী দিনে কিন্তু বেঙ্গলটা একটা ইন্টারন্যাশনাল বিজনেস হাব হিসাবে গড়ে তুলছে। এবং একটা জিনিস মানবেন যে কলকাতা কিন্তু একমাত্র, বা কলকাতার উল্টো দিকে হাওড়া, এরা কিন্তু একমাত্র রিপ্লেস করতে পারে মুম্বাইকে। আমি 100% এগ্রি কিন্তু করছি এই জায়গাটায় যখন নাকি মার্কেটটা একটু একটু করে ওপেন হবে, দেখুন মার্কেটটা কত ফাস্ট কাজ করে। এবং আজকের বাচ্চারা মার্কেটটা কীরকম বোঝে। আজ থেকে 10 বছর আগে যেখানে নাকি অভিষেক ব্যানার্জি 70 থেকে 80 হাজার টাকা ঘুষ নেবে বলে ব্রাত্য বসুকে সরিয়ে দিল অনার্সে ভর্তি করতে, আজকের দিনে অনার্সের 70% সিট ভর্তি হচ্ছে না। তার মানে এই ছেলেমেয়েগুলো বুঝতে পারছে যে এই স্কিলটা লাভ নেই, আমার কোথাও একটা স্কিল করে হতে হবে। সবাই জানে যে এবার ছেলেমেয়েগুলো তার মানে অন্য কিছু একটা শিখছে, যেটা মার্কেটে দরকার। আমার কথা হচ্ছে যে মার্কেটটা যখন ধরুন আবার যখন এই ওপেন মার্কেটটা যখন আসবে, যখন ধরুন এখানে এরা বুঝবে যে ল্যান্ড মার্কেট, মানি মার্কেট বা আপনার ক্যাপিটাল মার্কেট, এই জিনিসটা যেটা নাকি এতদিন আর্টিফিশিয়ালি বন্ধ ছিল সেটা খোলা হয়ে গেছে। আজকের ছেলেমেয়েরা বেশ স্মার্ট এবং ওরা কিন্তু নিজেকে স্কিলিং করে নেবে। মানে যেমন ধরুন আমাদের সময় ছেলেপুলেরা ঢুকেছিল মেকানিক্যাল বা সিভিলে, তারা কিন্তু শিখে নিল, জাভা শিখে নিল, হ্যাঁ। সি কিন্তু প্লাস প্লাস শিখে আমি নিল। একটা জিনিস বলি আপনাকে, যে এআই যুগ যেটা আসছে না, হ্যাঁ, তাতে তো অধিকাংশ কাজ এআই করবে, কিন্তু এআইকে চালানোর জন্য যে আর এই স্কিল ইন্ডিয়া প্রজেক্টটাকে আরো প্র্যাকটিক্যালি এখানেও, যেমন এই আগের পডকাস্টে আমি বললাম, এটা তো আপনাদের, এটা তো রাজ্য সরকারের হাতে, হ্যাঁ, রাজ্য এটাও সরকারকে একটা স্কুলে করতে হবে, রাইট? হ্যাঁ, এবং এইটা কিন্তু এবং আমি একটা ব্যাপার আপনাকে সাপোর্ট করি, এই যে এখানে একটা ধরুন পশ্চিমবঙ্গে মাস্টুমিং হয়েছে ইংলিশ মিডিয়ামে, খুবই সাবস্ট্যান্ডার্ড, মানে ইংলিশ মিডিয়ামের টিচারগুলো একটা লাইন ইংলিশ বলতে পারে না বা লিখতে পারে না, আর স্পোকেন ইংলিশ ছাড়া কিছু শেখে না। না সেটাও শেখে না, ইভেন দে ডোন্ট লার্ন দ্যাট। তো ছেড়ে দিন, ওটা বলে লাভ নেই, বাদ তো হয়ে গেল। তো এই তো অবস্থা। তো এখন এখান থেকে যাতে ছেলেরা আবার সরকারি স্কুলমুখী হয়, এবং আমার খুব খারাপ লাগে একটা ড্রাইভারের ছেলে একটা বাড়ির গৃহ পরিচালিকার ছেলে মেয়েকে পর্যন্ত ইংলিশ মিডিয়ামে দিতে বাধ্য হচ্ছে, সেখানে গিয়ে মান্থলি 2-3 হাজার টাকা দিতে বাধ্য হচ্ছে। না, এখানে আমি একটা বলি, আজ বললে অনেকে বলবে যে আপনি বিজেপির লোক হয় কেন আপনার পূর্বতন মুখ্যমন্ত্রী, যাকে আজকে সবাই গালাগাল দিচ্ছে, তাকে ইয়ে করছেন। মমতা ব্যানার্জি কিন্তু একটা জিনিস স্টার্ট করেছিলেন, বেশ কিছু বাংলা মিডিয়াম স্কুলে 50% ইংলিশ মিডিয়াম উনি চালু করেছিলেন। এবং সেক্ষেত্রে ওরা একটা খোঁজ করেছিল যে কে মানে চাকরি পেয়েছে আইসিএসসি বা সিবিএসসি বোর্ড থেকে, তাদের রাতারাতি ট্রান্সফার করে দেয়। আমার এক জানতে পারলাম, আমার এক মামাতো বোন, সে পড়াতো গরিফা স্কুলে পড়াতো, তাকে ট্রান্সফার করে নিয়ে আসা হলো নৈহাটি বয়েজ স্কুলে, এবং তার সেই স্কুলে 50% ইংলিশ মিডিয়াম করা হলো। এবং সেই স্কুলে ওরা কিন্তু কিছু এরকম ইনিশিয়েটিভ শুরু করেছিল। সেটা আরো বেশি করে করা উচিত, এটা আরো বেশি করে করতে হবে। আপনাকে একটা স্ট্যাটিস্টিক্স দিই, হরিমতি স্কুল বা আপনাকে একটা স্ট্যাটিস্টিক্স দিই, এটা বাঙালিরা জানে না। তেলেঙ্গানায় 70% সরকারি স্কুল এখন ইংলিশ মিডিয়ামে পড়ায়। সেটা কিন্তু এখানে করতে হবে। এবং এটা এই ধরুন এই বড়দা প্রসাদ স্কুল বা এই যে হরিমতি স্কুল, আমি কাছে এটাতে এগুলোকে কিন্তু মানে যদি 3টে সেকশন থাকে, 2টো সেকশন আপনাকে ইংলিশ মিডিয়ামে। বাট আই হ্যাভ এ বেটার মডেল। আমি ফুল ইংলিশ মিডিয়ামে অ্যাকসেপ্ট করি না, আমি বলবো যে ইংলিশ বাংলা দুটো মিডিয়ামে চলুন। ইনফ্যাক্ট আমি বলবো ইংলিশটা বেটার করে শেখাতে হবে। মানে আমি আরো একটা বেটার আছে, আমি কেন বলছি ইংলিশটা, দেখবে জাপানে 1% ইংলিশ জানে, বাকি 99% জানে না। যারা জানে তাদের হাতে প্রচুর পয়সা। আমাদের ইন্ডিয়ান রিয়ালিটিটা একটু অন্যরকম, কারণ এখানে ইংলিশটা শিখতেই হবে। আবার বাংলাটা না শিখতে, কিন্তু জাপানেও আমি বলছি যারা ইংলিশ সব জার্মানি ফ্রান্স সব জায়গাতেই তাই। এবার না, আমি বলছি কি যে প্রতিটা ছাত্রেরই ধরুন জিওগ্রাফি, হিস্ট্রি 50% বাংলায়, 50% ইংলিশে শেখা উচিত। তাতে কি হবে, ল্যাঙ্গুয়েজটা পিক আপ করবে, সাবজেক্টের ডেপটা বাড়বে। আর লোকে ভাবে যে দুটো ল্যাঙ্গুয়েজে শিখলে গুলিয়ে যাবে, অ্যাকচুয়ালি উল্টো, দুটো ল্যাঙ্গুয়েজে শিখলে ল্যাঙ্গুয়েজের ডেপটা বেশি হয়। আমাদের মানে বাঙালিদের অধিকাংশ কনসেপ্টই গুলিয়ে গেছে আর কি। না, ইংরেজি আমাদের কাছ থেকেই তো তুলে দিল, ইংরেজি তুলে দিয়েছে, বাংলা সাবজেক্টটাই উঠে গেল। কারণ ইংরেজি তুলে দেওয়াতে সব ছেলেমেয়ে চলে গেল ইংলিশ মিডিয়ামে। আজকে দিনে বাংলা সাহিত্য বাংলা সাহিত্যটাই পুরো বাংলা সাহিত্যটাই কি বলে, ওটা অন্য একটা গল্প হয়ে যাবে। যে সিপিএম কিভাবে ধমকে, আমি তো বলেছিলাম সেটাও আমাদের ব্যাচ, মাতৃভাষা মাতৃদুগ্ধ কনসেপ্টটাই বুঝতো না।
মাতৃভাষা মাতৃদূত কনসেপ্টটাই বসতো না, ওদের লেখা থাকতো সব জায়গায়। এবং আমরাও সেই ব্যাচ, আমরাও সেই না, first এবং batch। খুব খারাপ লাগে আপনি যে সাহস করে লিখেছেন, না আমি লিখতে গেলেও গালাগাল খাই, আপনি তো গালাগাল খান না, কারণ আপনি শুধু লিখবেন। আমার তো সব টাইপের ফ্যান ফলোয়ার আছে। এই যে অশোক মিত্র লোকটা লেখেন ভালো, বাংলা ইংরেজি নিজের আর দুটো ভালো ওনার বাড়ির লেখেন। সবাই ইংলিশ মিডিয়ামে পড়তো। হ্যাঁ, এবার সে কেন, সে তো অনিল বিশ্বাস থেকে শুরু করে সবার ছেলে মেয়ে তো ইংলিশ বুদ্ধবাবু মিডিয়ামে পড়েছে, সবার। ছেড়ে দিন। গল্পটা সেখানে না, আমার প্রশ্নটা হচ্ছে যে এই লোকগুলো প্র্যাকটিক্যালি স্পিকিং অর্ধশিক্ষিত আমার কাছে, যে যতই তার ডিগ্রি থাকুক না কেন। তার কারণটা হচ্ছে মাতৃভাষা মাতৃদুগ্ধ মানেটাই আলাদা করে দিল আলাদা। তো এই ধরনের জোচ্চুরি চলেছে পশ্চিমবঙ্গে 34 বছর ধরে সিপিএমের আমল। আমি দেখলে ওপেনলি বলি, আপনিও বলেন আমিও বলি, এবং এটা কত বড় জোচ্চুরি যে এই এডুকেশন লাইনে আছে সে বুঝতে পারে, ঠিক আছে। কিন্তু প্রশ্নটাও সেখানে নয়, প্রশ্নটা হচ্ছে ওগুলো তো হয়ে গেছে, জনগণ তো তাদের পানিশ করেছে, সিপিএমকে জনগণ জিরো করেছে, তৃণমূলকেও জনগণ জিরো করে দিল, এবার আপনাদের এনেছে। তো আপনার প্রশ্ন হচ্ছে যে এখন ওগুলো পাস, এখন এসব Past কথা আপনার না, শুনবেন। নিশ্চয়ই, নিশ্চয়ই। এখন আপনি বিজেপি, এখন যদি আপনি কিছু না করতে পারেন সেই একই দিকে যাবে, তাহলে আপনারা কি করলেন প্রশ্ন উঠবে, রাইট? তা আমি তো না, request- এইটা আমার প্রপোজাল, এবং আমি কিন্তু বেশ কয়েক জায়গায় আমি কথা বলেছি যে যেরকম হুইলস ক্যান নট বি রিইনভেন্টেড, সেরকম ইনিশিয়ালি আমাদের যদি মানে বেরিয়ে আসতে হয় অন্ধ্রপ্রদেশ এডুকেশন মডেলটাকে ইমিডিয়েটলি বেশ কিছুটা মানে আমাদের ফলো করতে হবে। Agreed, দেখুন, agreed. অন্ধ্রপ্রদেশে একটা জিনিস কি, ছেলেমেয়েরা পড়াশোনা করে। অন্য না, তেলেঙ্গানা তেলেঙ্গানা। তেলেঙ্গানা মডেলটা অ্যাকচুয়ালি অনেক ভালো। কিন্তু এইটাই আমার আপনার কাছে বক্তব্য যে না, আপাতত মানে একটা দেখুন, কপি অ্যান্ড পেস্ট করে আমার কিছুটা- অন্য একটা ভয় লাগে, সিপিএম যখন এসেছিল ওদের সবাইকে বামপন্থী বানাতে গেছিল, কিন্তু লোকজন চাইছে চাকরি খেতে করতে, তৃণমূলটা বাদ দিন, এই যে কি চেয়েছিল কেউ জানে না, কেউ জানে না। ঠিক আছে। কিন্তু বিজেপি তো একটা আইডিওলজি, সিপিএম এর মতো পার্টি। এখানে আমার ভয় হচ্ছে, এখানে যদি লোকজনকে ধরে ধরে ওই রকম আইডিওলজিক্যাল লাউনে বানাতে চায়, সেটা আইডিওলজিক্যাল করছি না, আমি এটাই বলছি। না, আমার আমি বক্তব্য দেখুন, হচ্ছে যে লোকজন- তেলেঙ্গানাতেও বিজেপি গভর্নমেন্ট না, আমি তেলেঙ্গানার কথা বলছি, এবং অন্ধ্রপ্রদেশেও বিজেপি গভর্নমেন্ট না। না, কিন্তু আমি বলছি যে এই যে তেলেগু যে কমিউনিটি জাত, সেটা আপনি খড়গপুর আইআইটিতে দেখেছেন, ওরা তো মানে সবচেয়ে বেশি আমাদের মধ্যে পড়াশোনা করতে কিন্তু ওরা। কিন্তু ওরা এখন আমরা উঠে যখন গেছে, সন্ধ্যাবেলা লাইফে ওরা এখন বাঙালির থেকে অনেক বেশি উঠে গেছে। দ্যাটস হোয়াট আমি বলছি, আমরা যখন সন্ধ্যাবেলা বসে হোস্টেলে টিভি দেখতাম, তখন ওরা বসে কিভাবে পড়াশোনা করতে হ্যাঁ, আপনি দেখুন, দেখেছেন। আমি মানে আপনার হোস্টেলেও আমার হোস্টেলেও আমরা একই সময় না না, আমি খড়গপুর তো আইআইটিতে পড়েছি। আইআইটিতে আমাকে তো হ্যাঁ। এমটেক গুলোকে গাইড করতে হতো পিএইচডির সময়, সবগুলোই মানে ওই হায়দ্রাবাদ থেকে, ঠিক আছে, ওটা পরে একটা অন্য এবং ওরা না, discussion। ওরা কিন্তু পড়াশোনাটা করে, হ্যাঁ। মানে কোথায় আমি ওই পরিবেশটা না, ফিরিয়ে আনতে হবে। পড়াশোনার থেকে বড় কথা হচ্ছে ওরা একটা লাইফে কিছু অ্যাচিভ করতে চায়। Achieve করতে চায়। বাঙালিদের মধ্যে অ্যাসপিরেশনটাই তো মেরে দিয়েছে। সিপিএম এর একটাই কাজ ছিল অ্যাসপিরেশন মেরে দেওয়া, কারণ কি আপনি মধ্যমের, আপনার একটা অ্যাসপিরেশন যে আপনাকে পার্টিতে বলতে হবে আমি লেলিনের সমর্থক, এবার লেলিন কি করেছে না করেছে ভেবে লাভ নেই, দেখে সেটা অন্য এবং গল্প। ওরা পড়াশোনা, আমি বলছি ওই পড়াশোনাটা মানে ওরা যে 30 বছর, দেখুন 91 সালে ওরা একটা পিছিয়ে যাওয়া কমিউনিটি ছিল। হ্যাঁ, আজকে দেখুন, ওরা ওখান থেকে আজকে- উঠে এসে- আজকে সবাই বাঙালির থেকে এগিয়ে গেছে। হ্যাঁ, এটা নিয়ে আমার আজকে কোনো ওরা সন্দেহ না, নেই। এবং আজকে দেখুন আমার বলবো ইভেন বিহারিরা, আপনি পাটনা শহরে গেলে দেখবেন আমি পড়াশোনা সব কিভাবে করছে। শুধু তাই নয়, দেখুন আমি তো গোটা ভারতবর্ষে ঘুরি, আমি বলছি বাঙালি এখন সবচেয়ে পিছিয়ে থাকা জাতি। এই নিয়ে তো ওটা এখানকার বাঙালি বুঝবে না, তাকে তার জন্য বাইরে যেতে হবে, তাহলে বুঝতে পারে। কিন্তু আমি এটা বলবো যে আজকে কোনো জাতি এগোই বা পিছিয়ে হচ্ছে তার পলিটিক্যাল স্ট্রাকচারের উপর বেস করে, সেটা ওয়েস্ট বেঙ্গলে প্রমাণিত। এবং আমার প্রশ্ন হচ্ছে এগুলো এখন পাস্ট, না, সেটা না, আমি এটা বলছি অতীত। না, চেষ্টাটা চলছে, কিন্তু আমি একটা কথা বলছি, এটা অতীত। আমাদের আপনি প্রশ্ন হচ্ছে দেখেছেন, ফিউচারটা আমি বলছি, যেমন আপনি দেখবেন যে সিএম কিভাবে ডিসিশন নিচ্ছেন, মানে সিএম কিন্তু মানে দিনে বোধহয় 15-20টা ডিসিশন নিচ্ছেন, মানে না, যেটা CM এবং অ্যাজ ফার অ্যাজ এডুকেশন ইজ কনসার্ন, আমি বলছি এডুকেশনের ক্ষেত্রে আপনি দেখবেন বেশ কিছু কিন্তু সিদ্ধান্ত এর মধ্যেই নিয়েছে। হ্যাঁ, একটা মধ্যে নিয়েছে। এডুকেশনের বেশ কয়েকটা পিলার আমি বলি। প্রথম কথা হচ্ছে যে বাচ্চাদের প্রোটিনটা দরকার, এইটার ব্যাপারে কিন্তু কাজ হচ্ছে, না, না। যাতে বাচ্চাদের কিন্তু খাওয়াটা আমি আরেকটা জিনিস বলবো, fortified rice- বাচ্চাদের খাওয়া দাওয়ার দিকে যেমন জোর দিয়েছে, তেমন বাচ্চাদের খেলার দিকেও জোর দিতে হবে। খেলার দিকে জোর দিতে Physical হবে। fitness না থাকলে এবং কিছু হবে না। teaching- Maximum- আমি টিচার বলছি, এটা যেটা করছে প্রথম দিকে, নেক্সট 4 to 5 ইয়ার্সে বেস্ট টিচার্স যাতে নেওয়া যায়, যাতে আগামী দিনে ছেলেমেয়েরা টিচার হওয়ার চেষ্টা করে। আজকে যেমন এটা দরকার, এটা দরকার। এটা যদি না করি আমার এডুকেশনটা শুরুই হবে না, মানে I fully এই agree. জায়গাটা। এবং এটা কেজি থেকে পিজি একটা কিন্তু পরিশ্রুত করার, আমি পুরোটা আপনাকে এখানে বলতে পারছি না, তার একটা চলছে। আর নাম্বার 2 হলো, দেখুন এখানকার বেঙ্গলের আপনি যদি ইতিহাস দেখেন লাস্ট 2000 বছরের, এখানে জাহাজ বানাতে পারতো, এখানে মশলা বানাতে পারতো। আরে আমরা তো ওয়ার্ল্ডের এক সময় নাম্বার 1 ইকোনমি ছিলাম। ইকোনমি ছিলাম। আমি তো বলছি, আমি তো এবং আপনাকে তার বলে- সঙ্গে আমরা কাঠের কাজ পারতাম, জাহাজ তৈরি করতে পারতাম। আমরা আর্কিমিডিসের সূত্র জানতাম না, আপনি একটু আগে যেটা বললেন যে আর্কিমিডিসের সূত্র আমাদের কিন্তু অনেক শ্লোক দিন আগে আকারে অনেক কেউ দিন একজন লিখে রাখতো, অনেক দিন আগে। এবং সেজন্য আমরা ওই জাহাজটা বানাতাম। মানে আমি একটা কথা বলি, যখন মুঘলরা আমাদের আক্রমণ করেছে 12 বৈশাখে, মুঘলদের বড় জাহাজ এসে আটকে যেত আপনার এতে
এই এখানকার কাদায়, হ্যাঁ তখন আমাদের ছোট পাতলা জাহাজ, ওটার নাম কি জানো, ওই জাহাজে এসে এরা অ্যাটাক করে উড়িয়ে বেরিয়ে না, যেত। সেটা এবং আমি একটা আপনাকে এটা যুদ্ধজাহাজ। অন্য ইতিহাস বলবো। হ্যাঁ, অ্যাকচুয়ালি কিন্তু বাংলায় তার জন্য তো গবেষণা দরকার। আমি বাংলায় কিভাবে যুদ্ধজাহাজ তৈরি হতো প্রতাপাদিত্যর আমলে বা ঈশাখার আমলে, হ্যাঁ, ঈশাখার প্রতাপাদিত্য হ্যাঁ, ইয়ে করেছে এই তো, দুজনই, হ্যাঁ। এবং ঈশাখা এবং প্রতাপাদিত্য কি করে মানে বিভিন্ন রকম সামরিক নৌযানের জন্য মানে ইনভেস্ট করেছিল, ওটা একটা অন্য গল্প। এবং বাট দ্যাট কি শোস তাই দ্যাট বলছি? বেঙ্গলিজ ওয়াজ এন্টারপ্রেনার এবং এন্ড দে কুড ইনোভেট। এবং বেঙ্গলরা ইনোভেট করতো, এবং ইনোভেশনের পয়সা কতটা করছো না, 1837 একটা রিপোর্ট আছে উইলিয়াম অ্যাডামসের, তিনি বলছেন 1 লক্ষ স্কুল ছিল এখানে। ওই স্কুল কিন্তু শুধুমাত্র ওই সংস্কৃত শ্লোক পড়াতো না, তারা উইলিয়াম সায়েন্স অ্যাডামসের পড়াতো। উপর যেটা সেই রিপোর্টটা তিনটা, আমি সব লোকজনকে বলে দিই। উনি 1832, 1834 আর 1836 এর তিনটে রিপোর্ট দেন, এবং তিনটে রিপোর্টই হয়েছে আন্ডার লর্ড বেন্টিং। এবং উনি একটা বিহারের উপর, দুটো ওয়েস্ট বেঙ্গলের উপর রিপোর্ট দিয়েছিলেন, এবং দ্যাট রিপোর্ট শোজ যে আমরা কতটা এগিয়েছিলাম। একদম একদম। ঠিক আছে, এটা নিয়ে পরে আলোচনা হবে। কিন্তু আমি বলছি যে আজকে কিন্তু এটা ঘুরে দাঁড়ানোর জন্য যত রকম পরিকল্পনা দরকার, এটা কিন্তু অলরেডি আগে কিছুটা ছিল। মানে আমরা আসার আগে, আপনি জানেন সংঘ এই ব্যাপারে, সংঘের একটা আলাদা শিক্ষা উইং আছে এটসেট্রা, তারা এটা নিয়ে গবেষণা করেছে। এখন যে মুখ্যমন্ত্রী আছেন তিনি কিন্তু 10 বছর মন্ত্রী ছিলেন, তার একটা হিসেব আছে। দেখুন, আমি একটা এবং জিনিস, যে জন্য আমি একটা জিনিস আগামী দিনে কিন্তু এডুকেশনটা একটা প্রায়োরিটি। আমি একটা জিনিসই বলবো যে লোকজন কিন্তু পশ্চিমবঙ্গে, আমি যতটা বুঝেছি, যে বামপন্থাও বোঝে না, দক্ষিণপন্থাও বোঝে না। তাহলে ওই বামপন্থার ওই 50%-এর মধ্যে 45% আপনারা পেতেন না। লোকজনের এক্সপেকটেশন আছে যে বেসিক্যালি, এবং আজকের দিনে তো আছেই, এবার নইলে 92% লোক সারা পৃথিবী থেকে এসে এক্সপেকটেশনটা হচ্ছে যে বিজেপি এসে যে জিনিসগুলো মানুষের দুঃখের জায়গা ছিল, সিপিএম যে মানুষকে দুঃখ দিয়েছে, তৃণমূল যে মানুষের জায়গাটাকে দুঃখ দিয়েছে, সেই দুঃখটাকে দূর করতে হবে। আপনি জানেন আপনার প্রতিনিধি হিসেবে এসে ভোট দিয়ে গেছে এবার, মানে দলে দলে। না, আমি জানি ঘটনাটা হচ্ছে যে বেসিক্যালি যে ফ্যাক্ট ইজ যে এইটাতেই অ্যাকচুয়ালি আপনাকে একটা সিদ্ধান্ত নিতে হবে যে বিজেপি জিতে গেছে তার জন্য একটা কমপ্লেসেন্টে বসে থাকবে, না জনগণের। না, আমি কতগুলো সেক্টর বলছি, যেই সেক্টরগুলো বেঙ্গলে বুম করতে চলেছে, এন্ড প্রোডাক্ট হলো এটা একটা ট্রেডিং হাব হবে, লাইক হংকং, সাংহাই অ্যান্ড সিঙ্গাপুর অর দুবাই। দ্যাট ইজ আওয়ার এন্ড টার্গেট। কিন্তু এই টার্গেটটাকে অ্যাচিভ করার জন্য, যেটা নাকি সেন্ট্রাল গভর্নমেন্টও হেল্প করছে, প্রায় 3 লক্ষ কোটি টাকার ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট নেক্সট কয়েক বছরে আসছে, এবং হাই এন্ড মানে ইনফ্রাস্ট্রাকচার মানে পুরোনো রেল না, মানে ধরুন স্কাডা ওরিয়েন্টেড রেল, স্কাডা ওরিয়েন্টেড ধরুন ইরিগেশন সিস্টেম, যেগুলো হাই এন্ড ওয়াটার সাপ্লাই, সেখানে স্কাডা অ্যাপ্লিকেশন বা রিমোট অ্যাপ্লিকেশন আছে, ওয়াটার ম্যানেজমেন্ট। এছাড়া ধরুন এখানে আগামী দিনে নেভাল আর্কিটেকচার আমাদের কিন্তু দেখবেন খড়গপুর আইটিতে আছে। কেন আছে? ওই একই কথা, কারণ এটা কিন্তু হাব ছিল এখানে। এই জায়গাগুলো আগামী দিনে আসবে, এবং এটা কিন্তু একটা বড় স্কোপ। আমি 8 বছরের মধ্যে, আমি আপনাকে বলছি, বি অপটিমিস্টিক। দেখুন, শুরু করতে তো একটা সময় লাগে। আমি অপটিমিস্টিক যেখানে আসবে, আমি পেসিমিস্টিক যে এখানকার ছেলেরা সেই সুযোগটা নিতে পারবে না আনলেস দ্য পিপল। না, সেটা এডুকেশনটাকে কিন্তু সেভাবে সাজানো হচ্ছে। আমি একটা বলছি, এডুকেশনটা বর্তমান যে এডুকেশন আছে তাই আইটিআইটা কমপ্লিট মডার্ন, ওয়ার্ল্ড ব্যাংক টাকা দিয়েছিল, পুরো টাকাটা চলে গেছে। আইটিআই কমপ্লিট মডার্নাইজেশন হবে, এবং এই যে ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার, মানে তো শুধু ফিজিক্যাল না, তার সঙ্গে ধরুন ফাইন্যান্সিয়াল ইনফ্রাস্ট্রাকচার, এখানে একটা বড় দরকার। আপনার একটা স্টক মার্কেট বা ধরুন একটা গিফট সিটির মতো একটা দরকার, যেটা শুরু করেছিল বুদ্ধবাবু, শেষ হয়নি। এছাড়া ধরুন আইটি ইনফ্রাস্ট্রাকচার, যেমন এখানে আসছে সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন। প্রত্যেকটা সেক্টরে কিন্তু এখানে এই আইটিআইগুলোকে তার সঙ্গে জোড়া হবে। বাট ডিপ্লোমা, একসময় ধরুন ডিপ্লোমার ছেলে ডিমান্ড ছিল, আজকে লোকে ডিপ্লোমা পড়তে যাচ্ছে না কেন? কারণ ম্যানুফ্যাকচারিংটা উঠে গেছে। তো ম্যানুফ্যাকচারিং উঠে গেল, এই জায়গাগুলোকে কিন্তু এখানে ঠিক আছে, দেখা যাক। আপনার সাথে এরকম সরকার, এছাড়া ধরুন কেমিক্যাল, গ্যাস এটসেট্রা, মেটালার্জি, দেখুন সরকার সবে এগুলোর উপর কিন্তু কাজ হবে। সরকার সবে 1 মাস এসছে, এখন সরকারে আপনাদের মধ্যে পড়াশোনার পরিবেশটা ফিরিয়ে আনতে হবে, এটা আপনারা আছেন। এবং আমি প্রতি 2-3 মাস অন্তর ইন্ডিয়াতে আসি, এসে একবার করে আপনার কাছ থেকে খবর নেবো যে কতটা এগোচ্ছে। এবং আমি এটা ধরুন এই লাইনে ফার্স্ট পডকাস্ট, এরপর আরেকটা পডকাস্ট হবে, তাহলে আমরা বুঝতে পারবো যে কতটা পশ্চিমবঙ্গে এগোচ্ছে। বিকজ আই ফার্মলি বিলিভ যে পশ্চিমবঙ্গের সব বামপন্থী, দক্ষিণপন্থী, যে যতই আপনার বলুন না কেন, লোকে চাইছে যাতে ছেলে মেয়ে নিজেরা যাতে একটু ভালো থাকে। লাস্ট আপনাকে একটা কথা বলি, সবচেয়ে বড় চ্যালেঞ্জ সেটা হলো বাচ্চাদের এই বইয়ের টেবিলে এনে বসানো। এটা কি করে করবো, এটা নিয়ে কিন্তু আমার দরকার হলে রামকৃষ্ণ মিশন বা আপনাদের হেল্প লাগবে। আপনারা যারা করা যাবে, টেবিলে নিয়ে আসতে হবে। ওটা ফিনল্যান্ড মডেল দরকার, যে বেসিক্যালি লোকটা যাতে খেলা আর পড়ার মধ্যে যাতে পার্থক্যটা, ওটা হচ্ছে বেস্ট ওয়ে। যে খেলা আর পড়ার মধ্যে পার্থক্যটা যদি বুঝতে না পারে, ঠিক আছে, বড় হলো পডকাস্ট।